এবছরের নির্বাচন চায় বিএনপি, আগে সংস্কার নইলে আন্দোলনের হুঁশিয়ারি আসিফ মাহমুদের। রায়েরবাজার কবরস্থানে শনাক্ত হয়নি জুলাই আন্দোলনে নিহত ৮১ জনের পরিচয়। পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা, সুইজারল্যান্ডে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছি আমি ফারহান আলুপা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। সরকার পতনে আন্দোলন করা শরিক দলগুলোর সঙ্গে বিএনপি ঐক্যমত্য রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ২০২৫ সালের মধ্যে নির্বাচন সহ ৭ বিষয় খেলাফত মজলিসের সাথে একমত হয়েছে দলটি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দুই দলের বৈঠকের পর এসব কথা জানানো হয় সাংবাদিকদের। মাহিলা ইসলামের রিপোর্ট। আগামী নির্বাচনী মাঠে যার যার অবস্থান মজবুত করতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার বরিশালের চরমোনাইতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই শীর্ষ নেতার বৈঠক বৃহত্তর ইসলামী জোট গঠনের আলোচনাকে আরও জোরদার করে। এমন পরিস্থিতিতে ২০ দলীয় জোটের সাবেক শরিক খেলাফত মজলিসের সাথে দীর্ঘদিন পর বৈঠকে বসে বিএনপি। পরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো বাকি। আমরা বলেছি জুলাই আগস্ট, ওনারা বলছেন এই বছরের মধ্যেই, তো ঠিকই আছে। তো একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলো। আমাদের এই সারা সময়টা যে ১৬ বছর, বিশেষ করে জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, তার আকাঙ্ক্ষা। খেলাফত মজলিসের মহাসচিব বলেন, দ্রুত সময়ে নির্বাচন অনুষ্ঠানে বিএনপির সাথে একমত তারা। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫-এর মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা। এদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর বিএনপি নেতা ডক্টর মঈন খান বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করা হচ্ছে সব দিক থেকেই। এই সরকার তাদের উপরে যে গুরু দায়িত্ব অর্পিত হয়েছে, সে গুরু দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। আমরা বিএনপি সর্বতোভাবে এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি, তারা যেন তাদের এই গুরু দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় অংশ নিয়ে দলের আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের যেসব চাওয়ার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বিরোধ রয়েছে তা চাপিয়ে দেয়া উচিত নয়। আমার কথা হচ্ছে, মৌলিক যে বিষয়গুলোতে আমাদের ঐক্যমত হয়েছে সেটা আমরা ইমিডিয়েটলি বাস্তবায়ন করতে পারি। আর যে জায়গায় ঐক্যমত হবে না, সেটা করার কারো কোনো অধিকার নাই। আর কোনো স্বৈরাচার যাতে আবারও মাথাচাড়া দিতে না পারে সেই বিষয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা। ঠিক আছে। মাহিলা ইসলাম, ২১শে টেলিভিশন, ঢাকা। এদিকে সংস্কার কার্যক্রম সফল করতে তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানালেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেছেন, কোনোভাবেই যেন দেশে আর ফ্যাসিবাদের জন্ম না হয় সেটাও খেয়াল রাখতে হবে। জুলাই যেমন আপনারা রাজপথে নেমে এসে বাংলাদেশের প্রতিটি নাগরিককে, যারা দীর্ঘদিন ফ্যাসিবাদের করাল গ্রাসে নির্যাতিত নিপীড়িত হয়ে আসছিলেন, তাদেরকে একটি নতুন স্বপ্ন এবং আশা জাগিয়েছেন। তাদের সেই স্বপ্ন এবং আশা পূরণে আপনারা সামনের দিনগুলোতে আমাদের সাথে থাকবেন। জুলাই আন্দোলনে আহতদের ভোটার তথ্য বিশেষ ব্যবস্থায় হালনাগাদের কাজ শেষ করল নির্বাচন কমিশন। রাজধানী ৫টি হাসপাতালের চিকিৎসাধীন ১১৪ জন পেয়েছেন এই সেবা। ভোটার করার পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন এবং স্মার্ট কার্ডও সরবরাহ করা হবে তাদের। অপু খন্দকারের ক্যামেরায় বিস্তারিত শিউলি শবনমের রিপোর্টে। জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা মোহাম্মদ ইব্রাহিম, যার খাদ্যনালী ছিঁড়ে গেছে গুলিতে, ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের শয্যায় বসে নতুন ভোটার হওয়ার জন্য নিবন্ধন করেন।
নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহকারীরা সংগ্রহ করেন তার বায়োমেট্রিক। হাসপাতালে থেকে ভোটার হতে পারা আহত ইব্রাহিমের কাছে অনন্য এক অভিজ্ঞতা। নিজের এলাকাতে কষ্ট হইতাম তাহলে অনেক হয়রানি হতে হতো, এখানে আর কি এই হয়রানিটা হচ্ছে না। ওনারা নিজে আইসা ওনারা কষ্ট করে আমাদেরকে আর কি সুবিধা দিচ্ছে, এটা অনেক কেউ এরকম করবে না। নির্বাচন কমিশনের একটি দল হাসপাতালের বিভিন্ন শয্যায় গিয়ে আহতদের ছবি তোলা সহ তথ্য সংগ্রহ করেন দিনব্যাপী। 2 জনের নতুন এনআইডি করেছি, আর স্মার্ট কার্ডের জন্য আমরা যেটা পেয়েছি 8 জন, আর সংশোধন পেয়েছি আর কি 3টা। এমন উদ্যোগে সন্তোষ জানিয়েছেন আহতরা। এখনো হাঁটতে পারি না, তো যাইতে হবে ব্রাহ্মণবাড়িয়া আমার জেলা পরিষদে, ওই জায়গা থেকে আসতে হবে আবার নবীনগর নির্বাচন কমিশনার অফিসে। আমার পক্ষে এটা সম্ভব ছিল না, অনেকটা সহযোগিতা পাইছি আমি। আমার ওয়ার্ডে আইসা হাসপাতালে আইসা আমার এই আইডেন্টি কার্ডটা করে দিয়ে গেছে, এটা অনেক ধন্যবাদ। আমি বেডে শুয়ে আছি, আমি এখন যাওয়া সম্ভব না, তো এই মাঝখানে ওনারা আমাদের দিয়ে যাচ্ছে, এই জন্য ওনাদেরকে আমি কৃতজ্ঞ জানাই। শেষ দিন তথ্য সংগ্রহ করা হয় ঢাকা মেডিকেল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে। এ পর্যন্ত রাজধানীর মোট 5টি হাসপাতালে চিকিৎসারতদের এই সেবা দেয়া হয়। রাজধানীর বাইরেও অভ্যুত্থানে আহত যোদ্ধারা চিকিৎসাধীন থাকলে প্রয়োজনে সেখানেও এই সেবা দেয়া হবে। হাসপাতালে থাকা আহতদের স্বজনরাও পাবে এই সেবা। জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে তারা নতুন এনআইডি করতে পারবে, যারা স্মার্ট কার্ড পায়নি তারা স্মার্ট কার্ড পাবে, যাদের কোনো প্রকার সংশোধন লাগবে সেই সংশোধন পাবে, এবং কারো যদি এনআইডি হারিয়ে যায় সেটাও আমরা দিব। ওনারা যেন ভোট থেকে বঞ্চিত না হয়, এটার জন্য আমরা ওনাদের বেডে বেডে এসে আমরা সার্ভিসটা দিচ্ছি। আমরা ডাটাটা নিয়েছি, এখন আমরা কাজ করতেছি, কয়েকদিনের মধ্যে তারা স্মার্ট কার্ড পেয়ে যাবে, 2-1 দিনের মধ্যে। 2008 সালের 1 জানুয়ারি অথবা তার আগে যাদের জন্ম, যারা বাদ পড়েছেন তাদের ভোটার তালিকাভুক্তি করা হচ্ছে এই হালনাগাদে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্ট অভ্যুত্থান ঘিরে রাজধানীর রায়ের বাজারে বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া নিহত 81 জনের পরিচয় এখনো মেলেনি। স্বজন হিসেবে কয়েকজনের দাবিদার এলেও তাদের কবর শনাক্ত করা যাচ্ছে না। তখনকার ময়নাতদন্তকারী কর্তৃপক্ষ বলছে এসব পরিচয়হীন মানুষের বেশিরভাগের মৃত্যু হয়েছে বিভিন্ন ধরনের অস্ত্রের গুলিতে। দীপু শিকদার রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন অপু খন্দকার। রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান। কবরস্থানে 4 নম্বর ব্লক, সারি সারি কবর। জুলাই অভ্যুত্থানে নিহত হয়েছেন তারা দেশবাসীর কাছে শহীদের মর্যাদা পেলেও নাম পরিচয় এখনো জানা যায়নি। দাফন হয়েছেন বেওয়ারিশ হিসেবে। কবরস্থানের তথ্য অনুযায়ী গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দাফন হয় 81 বেওয়ারিশ মরদেহ। তখন কবর ব্যবস্থাপনায় হিমশিম অবস্থায় পড়তে হয়েছে সংশ্লিষ্টদের। জুলাই মাসের 1 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত এখানে মোট 81টা লাশ দাফন করেছে। এর মধ্যে জুলাই বিপ্লবে যারা ইন্তেকাল করছেন এখানে কয়টা লাশ আছে ওটা সঠিক আমরা বলতে পারবো না। যদিও সম্প্রতি কয়েকজনের লাশের দাবিদার যোগাযোগ করেছেন কবরস্থান কর্তৃপক্ষের সঙ্গে। তারা তাদের স্বজন বলে দাবি করছেন, কিন্তু মিলছে না সমাধান। আঞ্জুমানের সাথেই যোগাযোগ করে আসছে যে তাদেরকে ছবি দেখানো হয়, ওই ছবির ভিত্তি করে তারা এখানে আসছে যে এখানে দাফন করা হয়েছে। তাদেরকে নেম প্লেট লাগানো হয় না, বা এখানে আইসা দাফন দেখানো হয় না, বা ওই নাম্বারগুলো দেওয়া হয় না, যার কারণে আমরা সঠিকভাবে বলতে পারবো না কার দাফন কোথায় হয়েছে। এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে আছে 6টি পরিচয়হীন মরদেহ। ফরেনসিক বিভাগের প্রধান জানান, আন্দোলন চলাকালে গুলি আর মারপিটে নিহত হয়েছেন অনেকে। তাদের মধ্যে অনেকের পরিচয় নিশ্চিত হতে চেষ্টা চলছে। 145টা ডেড বডি আমরা অটোপসি করেছি। তার মধ্যে সিংহভাগ ডেড বডি ছিল বুলেট ইঞ্জুরি, কিছু ছিল রাইফেল ওয়েপন, কিছু ছিল হয়তো পিস্তল, কিছু ছিল রিভলভার, কিছু ছিল শর্টগান। আমরা ডেড বডিতে যতগুলি বুলেট, পিলেট এগুলি পেয়েছি, রিকভার করেছি, পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। ওরা ফার্দার ইভ্যালুয়েশন করবে, কারণ ওদের ফায়ার আর্ম এক্সপার্ট আছে। আর কিছু ডেড বডি পেয়েছিলাম যেগুলি আগুনে পুড়ে মারা গেছে। তিনি জানান, জুলাই আগস্ট আন্দোলনে নিহত অনেক বেওয়ারিশ লাশের ময়নাতদন্ত করে সংরক্ষণ করা হয়েছে ডিএনএ নমুনা। তো রিসেন্টলি কিছু বডি আসছে আমাদের কাছে বাইরের ডিস্ট্রিক্ট থেকে, ওগুলি এক্সিউম বডি। এটাকে ওরা পুলিশ আমাদের কাছে পাঠাইছে যে ওনারা জুলাই আগস্ট বিপ্লবের সময় নিহত হয়েছিলেন, কিন্তু ওনাদের ময়নাতদন্ত ছাড়াই
কবরস্থ করা হয়েছিল। বর্তমানে ওনারা এগুলি ময়নাতদন্ত করতে চাচ্ছেন। আমরা ওই ডেড বডিগুলি ময়নাতদন্ত করেছি, আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য স্যাম্পল রেখেছি, তার মধ্যে ডিএনএর জন্য স্যাম্পল রাখা হয়েছে। এদিকে আঞ্জুমান মফিদুল বলছে, পরিচয়বিহীন 81টি লাশ বিভিন্ন হাসপাতালের মর্গ থেকে পুলিশের মাধ্যমে বুঝে পান তারা। যে কোনো লাশকে বেওয়ারিশ ঘোষণা করার অথরিটি বলেছে পুলিশ এবং ওই যারা পরীক্ষা নিরীক্ষা করবে তারা, হসপিটাল কর্তৃপক্ষ। এইটা ঘোষণা করার পরেই এই দায়িত্ব আমাদের। তবে এসব নিহতদের পরিচয় শনাক্তে গুরুত্ব দিয়ে কাজ চলছে বলে জানান সংশ্লিষ্টরা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইন বৈঠকে বিশ্বখ্যাত বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের দাভোসে সামিটের দ্বিতীয় দিনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও মন্ত্রীদের সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এসব বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে বিশ্ব নেতাদের সহায়তা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। মেহেদী হাসানের রিপোর্ট। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামিটের দ্বিতীয় দিনটিও ব্যস্ততার মধ্য দিয়ে গেছে প্রধান উপদেষ্টার। সকালটা শুরু হয় জার্মান ফেডারেল মন্ত্রী উলফগ্যাং স্কিমডের সাথে বৈঠক দিয়ে। দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা করেন তারা। এরপর বৈঠক করেন বেলজিয়ামের রাজা ফিলিপের সাথে। পরের বৈঠকটি হয় থাইল্যান্ডের তরুণ প্রধানমন্ত্রী পেতাংত্রান সিনওয়াত্রার সাথে। তার প্রেস সচিব শফিকুল আলম জানান, সাইডলাইনে দুপুর পর্যন্ত 15টিরও বেশি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বিশ্বের প্রধান প্রধান বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর বেশ কয়েকজন প্রধান নির্বাহীরা আছেন এই তালিকায়। মূল ইস্যুটা হচ্ছে যে তাদেরকে ইনভাইট করা, বাংলাদেশে এসে তারা যেন ইনভেস্ট করে। বাংলাদেশ ইজ নাও রেডি ফর বিজনেস। বাংলাদেশের পলিটিক্যাল স্ট্যাবিলিটি ফিরে আসছে, বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে এসছে, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন পারফেক্ট। এখন দিস ইজ নাও হাই টাইম টু অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টমেন্ট। এর আগে মঙ্গলবার বিকালে দাভোসে পৌঁছেই একাধিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা, যার মধ্যে আছেন ইউএনএইচসিআর এর ফিলিপ ও গ্র্যান্ডি। মূল আলোচনাটা ছিল যে কিভাবে বাংলাদেশের সাথে ওরা আরও নিবিড়ভাবে কাজ করতে পারে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। এবং আপনি জানেন যে বাংলাদেশ এই বছরই একটা বড় রকমের একটা রোহিঙ্গা নিয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে যাচ্ছে, এবং এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে ইউএনএইচসিআরও থাকবে, এবং তারা বলেছে যে তারা ফুললি কোঅপারেট করবে, এবং আমরা আশা করছি 170টার উপরে দেশ এটায় জয়েন করবে। এদিন ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকাকে সাক্ষাৎকারও দিয়েছেন প্রধান উপদেষ্টা। আবার গ্লোবাল যে মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। 21 টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সাইদ মাহমুদ ছিলেন সব শ্রেণী পেশার মানুষের কাছে বিশ্বস্ত এক নাম। 21তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণ সভায় এমন মন্তব্য করেন স্বজনরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। 21 টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সাইদ মাহমুদ ছিলেন বহুগুণে বহুমাত্রিক এক মানুষ। রাজধানীর গুলশানে নিজ বাসায় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও স্মরণ সভায় স্বজনরা তাঁর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন। উনি ব্যবসায় ঢুকবেন, কিন্তু এত ইনভেস্টররা ওনাকে টাকা দিতে চাচ্ছে, কারণ এভরিওয়ান ট্রাস্টস হিম। কাজে কর্মে দেশ ও সমাজের কথা সবসময় বিবেচনায় রাখতেন, এমনটাই বললেন তাঁর সন্তান ফরহাদ মাহমুদ। 21 বছর পর ওনার মারা যাওয়ার পর ওনার স্মৃতিচারণ করলাম মিলাদে, করলাম ওনার মৃত্যুবার্ষিকীতে। পরে প্রয়াত আবু সাইদ মাহমুদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। মানুষ হিসেবে যদি ত্রুটি হয়ে থাকে, আপনার গাফুর গাফফার নামের উসিলে আপনি ওনাকে ক্ষমা করে দেন। আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বছরের প্রথম দিনে দেশের সব শিক্ষার্থীর বই না পেলেও বিনামূল্যের এসব বই চোরাইভাবে বিক্রি করছে একটি চক্র। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়েছে এমন একটি চক্রের 2 সদস্যকে। খোলা বাজারে সরকার এসব বই বিক্রি করতে গিয়ে গ্রেফতার হয় তারা। এ সময় জব্দ করা হয় 2 ট্রাক বই। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জানানো হবে অভিযানের বিস্তারিত তথ্য।
এবার আফিফা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। ইতিবাচক ধারায় ফিরছে দেশের পুঁজিবাজার, বাড়ছে লেনদেনের পরিমাণও। সোমবার দেশে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে 50 পয়েন্ট, অবস্থান করছে 5195 পয়েন্টে। এদিন লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত ডিএসইর সবকটি সূচক ছিল ঊর্ধ্বমুখী প্রবণতায়। এদিকে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে 248টির দর, কমেছে 81টির, আর অপরিবর্তিত ছিল ৭১টির দর। লেনদেন হয়েছে 426 কোটি 92 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো কোম্পানির শেয়ার, আর বেশি বেড়েছে মিডল্যান্ড ব্যাংকের শেয়ারের দর। অন্যদিকে এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দর হারিয়েছে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের। শেষ করছে ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। এবছরের নির্বাচন চায় বিএনপি, আগে সংস্কার নইলে আন্দোলনের হুঁশিয়ারি আসিফ মাহমুদের। রায়ের বাজার কবরস্থানে শনাক্ত হয়নি জুলাই আন্দোলনে নিহত ৮১ জনের পরিচয়। পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা, সুইজারল্যান্ডে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।